অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ বিকেলে গণমাধ্যমে সরাসরি ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। আকার প্রায় ৮ লাখ কোটি টাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে আজ। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। মেজর সিনহা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। হাইকোর্টের ন্যায় বিচার পাবে আশা পরিবারের। রাজধানীর যাত্রাবাড়িতে পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে ৩ জন আটক, মামলা দায়ের প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের চিন্তায় ট্যানারি মালিকরা। লবণের চড়া দাম ও লোডশেডিং নিয়ে শঙ্কা, পুরোপুরি প্রস্তুত নয় সিইটিপি। যানজটে নাকাল বরগুনা শহর, মার্কেট ও বহুতল ভবনে নেই পার্কিং। বিধি বহির্ভূত ভবনের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস পৌর প্রশাসকের। এবং যুক্তরাষ্ট্রের কলোরাডো ইসরায়েলপন্থী বিক্ষোভ বোমা হামলা, বেশ কয়েকজন আহত, পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলছে এফবিআই। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা হচ্ছে আজ বিকেল ৩টায় বিটিভিতে। অর্থ উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে ঘোষণা হবে সংক্ষিপ্ত এই বাজেট। এবার বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বাজেটে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে ইতোমধ্যে। আরও জানাচ্ছেন এম.এ. আজিম। আজ বিকেল ৩টার পর অর্থমন্ত্রী ডক্টর সালেউদ্দিন আহমেদ বিটিভিতে ঘোষণা করতে যাচ্ছেন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট। এবার কিছুটা আকার কমিয়ে ৭,৯০,০০০ কোটি টাকা হতে পারে বাজেটের আকার, যা ২০২৪-২৫ অর্থ বছরের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম হতে পারে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫,১৮,০০০ কোটি টাকা। এরপরে যে ঘাটতি থাকবে তা পূরণে ঋণের উপর নির্ভর করতে পারে সরকার। এবার ১,৩০,০০০ বা ৪০,০০০ কোটি টাকা অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হতে পারে, যা গত অর্থ বছরে ছিল ১,৫১,০০০ কোটি টাকা। বাড়তে পারে বৈদেশিক ঋণ নির্ভরতা। এবার গত অর্থ বছরের থেকে ১৯,০০০ কোটি টাকা বাড়িয়ে ১,১০,০০০ কোটি টাকা ঋণ নিতে পারে অন্তর্বর্তী সরকার। এ হিসেবে সুদ পরিশোধের ব্যয়ও কিছুটা বাড়তে পারে। ২০২৪-২৫ অর্থ বছরের সুদ পরিশোধের পরিমাণ ১,১৩,৫০০ কোটি টাকা হলেও এবার তা ১,৩৩,০০০ কোটিতে ঠেকতে পারে। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। নতুন ডিজাইনের ৬টি ব্যাংক ও কারেন্সি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন প্রকাশিত নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমানের কারেন্সি নোট। জানানো হয়, এসব নোটে দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিশেষভাবে তুলে ধরা হয়েছে। নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সই রয়েছে। আর কারেন্সি নোট দুটির নতুন নকশায় অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদারের সই রয়েছে। অন্যদিকে নতুন ইস্যু করা ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট বাজারে মিলবে আজ থেকে। আজ সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের মাধ্যমে দ্বিতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজ বিকেল ৪:৩০টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সংলাপের উদ্বোধন করবেন। সংস্কার আলোচনা নিয়ে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার ঢাকায় এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। ঈদুল আজহার আগে ও পরে আরও কয়েক দফা এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। এই বৈঠকে সংস্কার ইস্যুতে বৈঠক হলেও রাজনৈতিক দলগুলোর বৈঠকে নির্বাচন বিষয়ে আলোচনা করতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর রায় জানা যাবে আজ। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি শগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ রায় ঘোষণা করবেন। গত বৃহস্পতিবার শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেছিল আদালত। এর আগে 23 এপ্রিল এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। শুনানি শেষে 2022 সালে 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এক রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। পাশাপাশি অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত। পবিত্র ঈদুল আজহার উৎসব সামনে রেখে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থায় ট্রেন চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার ঈদ যাত্রায় তৃতীয় দিন সকাল 6টা থেকে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। ভোর থেকে স্টেশনের ভিড় জমাতে শুরু করেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে 3 স্তরের চেকিং ব্যবস্থা চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের টিকিটবিহীন প্রবেশ ঠেকাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। এদিকে ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে অন্তনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী 12 জুনের ট্রেনের টিকিট। সকাল 8টা থেকে বিক্রি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট এবং দুপুর 2টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে। দর্শক, এবার ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ভিড় ও যানজটের অবস্থা কেমন আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে 32টি জেলার প্রবেশমুখ হলো ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পুলিশে যানজট যাতে না হতে পারে এর জন্য কিন্তু তারা পুলিশ প্রশাসন কিন্তু জায়গাগুলো চিহ্নিত করেছেন। আপনারা জানেন যে প্রতি বছরের মতন এই সমস্ত জায়গাগুলো প্রবেশমুখগুলো যেগুলো আছে এবং সেই সমস্ত জায়গা কিন্তু যানজট সৃষ্টি হয়। এর কারণে কিন্তু পুলিশ প্রশাসন এবং জেলা এবং গাজীপুর মহানগর পুলিশের উদ্যোগে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে যাতে মানুষের নির্বিঘ্নে ঘরে ঈদে মানুষের বাড়ি যেতে পারে। এর জন্য কিন্তু গাজীপুরের যে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু চিহ্নিত করে পুলিশ কাজ করছেন। আপনারা জানেন যে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে করার জন্য গাজীপুর আপনার টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানজট নিরসনে কিন্তু নানান উদ্যোগ হাতে নিয়েছেন তারা। আপনারা জানেন যে গত ঈদের মতো এবারও কিন্তু নানা উদ্যোগ নিয়েছেন, আমি যেটা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এবং আপনারা জানেন যে সেই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে কিন্তু তারা কাজ করছেন এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপক প্রস্তুতি রেখেছেন এবং তাদের নিয়ন্ত্রণে কিন্তু সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছেন যাতে যানজট নির্বিঘ্নে মানুষের কোনো মানুষের যাতে নাগালের মধ্যে না পড়তে হয় এবং নাগালের মধ্যে না পড়তে হয় এর জন্য কিন্তু পুলিশ প্রশাসনের ব্যাপক উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন যে টঙ্গী যে ফ্লাইওভার রয়েছে সেই জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটির কাজ কিন্তু আপনার এখন পর্যন্ত কাজ চলমান থাকায় এবং নিচের অংশ ফ্লাইওভারের নিচের অংশ কিন্তু এখনো কিন্তু পানি জমাট বেঁধেছে এবং সব জায়গায় অর্থাৎ এখানে কিন্তু যদি বৃষ্টি হলে কিন্তু মানুষের দুর্ভোগের একটা জায়গায় পরিণত হবে। এছাড়া কিন্তু আপনার যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টে কিন্তু পুলিশের নজরদারি রেখেছেন এবং আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রায় জেলা এবং মহানগর মিলে কিন্তু প্রায় 8 শতাধিক পুলিশ কিন্তু এবার এই সড়কে
যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এর জন্য কাজ করবেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সব জায়গায় কিন্তু আপনার যদি গাড়ি কোনো বিকল হয়ে যায় তার জন্য কিন্তু ব্যবস্থা রেখেছেন। আর সব কিছু মিলে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কিন্তু পুলিশ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন এবং কাজ করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো বোন জামাইয়ের হাতে খুন হয়েছে ইয়াসিন নামের এক যুবক। রোববার রাত 10:30টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এইচ হিমেলের রিপোর্টে। রোববার রাত 10:30 যাত্রাবাড়ি ছনটেকের মায়ের দোয়া ভাতের হোটেলের সামনের চিত্র এটি। পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন ইয়াসিন নামের এক যুবক। হোটেল বিক্রির টাকা চাইতে গেলে ইয়াসিনের সঙ্গে তার খালাতো বোন জামাই আলামিনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হোটেল থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় ইয়াসিনকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বেশ কিছুদিন আগে হোটেলটি বিক্রি করা হয় আলামিনের কাছে, কিন্তু বাকি 10,000 টাকা চাইতে গেলে ইয়াসিনের উপর হামলা করে আলামিন। বাঁচাইতে পারি নাই, আমার 2টা সন্তান, মাত্র বাপটাকে ছোটটাই 17 মাসের বাচ্চা, এখনো জানে না বাবা আছে নাকি নাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন। মারা গেছে তার ওর খালাতো ভাই, তার ছিল, তার থেকে কেনা মানে নিচ্ছে টাকা লেনদেন করছে। 10,000 টাকা বোধহয় হিসাবের গন্ডগোল আছে। 10,000 টাকা বোধহয় আলামিনের কাছে পাবে সম্ভবত। এখনো তো আমরা আসলে জিজ্ঞেস করি নাই, এটা জিজ্ঞাসাবাদ চলতেছে, এটা ধারণা করা। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় যাত্রাবাড়ি থানা পুলিশ। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় গাবতলী পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু, ছাগল, মহিষের এখন সরগম এই হাট। সাদ আহমেদের রিপোর্ট। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও জমে উঠতে শুরু করেছে রাজধানীর সবচেয়ে বড় গাবতলী পশুর হাট। বিভিন্ন জেলা থেকে ট্রাক বোঝাই করে গরু প্রবেশ করছে এ হাটে। ক্রেতা বিক্রেতার হাঁকডাক, দরদামে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রাজাবাবু, কালামানিক, সুলতান সহ বাহারি নামের বিশাল দেহি এক একটি গরুর দাম হাঁকা হচ্ছে 12 থেকে 20 লাখ টাকা পর্যন্ত। নাম বাবার কালামানিক 12 লাখ, দাম চাচ্ছে 15 লাখ, দাম চাচ্ছে আমার 15 লক্ষ টাকা। লাইভ ওয়েট 1200 কেজি, 30 মণ। বড় থেকে মাঝারি সব ধরনের গরুর সরবরাহ রয়েছে গাবতলী পশুর হাটে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে দেখছেন ক্রেতা দর্শনার্থীরা। তবে এখনো অনেকটাই ক্রেতা শূন্য হাট। যারা আসছেন তারা দাম যাচাই বাছাই করেই ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলছেন সাধ্যের সমন্বয়ে চেষ্টা করছেন তারা। আজকাল 2 দিনের ভিতর ভরপুর গরু আসবে, তখন বোঝা যাবে আসলে কি হবে। এখন পর্যন্ত দাম বেশি চাচ্ছে, কিন্তু এটা তো একটু পরে কমবে আসলে, কারণ এখন তো কেউ গরু ছাড়তেছে না। আর গত বছর তুলনায় একটু বেশি। সর্বত এখন 80-85 লাখ করে ভরি গরু, এখন হালকা যা আসে বেচা কিনা কম হচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন ঈদের আরো কিছুদিন হাতে থাকায় এখনো জমে ওঠেনি বেচা কেনা। তারা আশা করছেন ঈদের 2-3 দিন আগে বিক্রি বাড়বে তাদের। এখনো জমে নাই, কোরবানির 3 দিন আগে থেকে, বুধবার থেকে জমার আশা আছে। আমরা মনে করতেছি কি আজকালে পর থেকে মানে আজকে না হইলেও কালকার থেকে বেচা কেনা আরম্ভ মানে ফুল হয়ে যাবে। এদিকে গরুর পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ রয়েছে ছাগল, ভেড়া, বকরিরও। 10,000 থেকে শুরু করে এক একটি ছাগলের দাম হাঁকা হচ্ছে 60,000 টাকা পর্যন্ত। এটা 60,000 আছে, আবার 50 আছে, 40 আছে, 30 আছে, 25 আছে, 20 আছে, 10 আছে। গরু ছাগল ছাড়াও হাটে এসছে উট, দুম্বা, মহিষ। সেগুলো ঘিরেও চাহিদা রয়েছে ক্রেতাদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুর কাইতলা গরু হাটে পর্যাপ্ত গরু আমদানি হলেও ক্রেতা সংকটের কারণে বেচা বিক্রি তেমন জমে ওঠেনি। হাটে লাম্পি স্কিন আক্রান্ত গরু উঠায় আতঙ্কিত খামারিরা। গরুর দাম বেশি আর বাড়তি খাজনা আদায়ের কারণে পাইকাররাও গরু কিনতে পারছেন না। এবার জেলায় চাহিদা তুলনায় বাড়তি গরু রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের কাইতলা পুরনো গরুর হাটে কোরবানি পশুর পর্যাপ্ত আমদানি হলেও ক্রেতা সংকটে বেচা বিক্রেতা জমে ওঠেনি। এতে হতাশ হয়ে পড়েছে খামারিরা।
সাপ্তাহিক হাটে প্রায় 20 থেকে 30 কোটি টাকার গরু বিক্রি হলেও এবার বিক্রি নেই বললেই চলে। দুপুর থেকে প্রান্তিক খামারিরা গরু নিয়ে এলেও হাটে ল্যাম্প স্কিন রোগে আক্রান্ত গরুর উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি রয়েছে বাড়তি হাসিল আদায়ের অভিযোগ। গরু বাজার একবারে দামি কাস্টমার নাই গরুর দাম আর কম, আজকে কাস্টমার নাই ভাই। খাদ্যের দাম বেশি, পালায় খরচ বেশি হয়ে গেছে, এই কারণে পোষায় না। গরুর বাজার তেমন না, ভালো না, গরু বাজার খারাপ। কুরবানির জন্য গরু কিনতে আসছে আর কি, দাম একটু বেশি আর কি, অনেক বেশি আর কি। হাটে বেচাকেনা এখনো জমে না উঠলেও ঈদের আগে বিক্রি বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রতিদিন আসলে 10-12 এরকম 14 লাখ টাকার মতো কালেকশন হয়। কে কেন্দ্র করে আসলে আমরা ওইভাবে বসি নাই, আমরা এখনো বর্তমানে 800 প্লাস 200 নিতেছি। না, উপজেলা নির্ধারিত ফ্রি আসে আপনার 1700-2000 মতো, আমরা এটা কম নেই, 800 টাকা নেই। এবার জেলায় কোরবানির উপযুক্ত পশু রয়েছে 2,36,990টি, যা চাহিদার তুলনায় অনেক বেশি। এদিকে রোগাক্রান্ত পশু হাটে না নিয়ে আসতে পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতিটি কোরবানির হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। টাঙ্গাইল জেলার সকল উপজেলায় টোটাল 46টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সেই টিমগুলো গবাদি পশুর কোনো অসুস্থতা বা রোগ দেখা দিলে তারা সেগুলো তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করবে। কোরবানি পশুর হাটগুলোতে রোগাক্রান্ত গবাদি পশু বিক্রি ও বাড়তি খাজনা আদায়ের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা। কিছু বলবে? নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে নানা সমস্যার কথা বলছেন ট্যানারি মালিকরা। এর মধ্যে রয়েছে নগদ টাকার অভাব, লবণের চড়া দাম ও লোডশেডিং। ঈদের আগে এসব সমস্যা সমাধান না হলেও নতুন চামড়া সংরক্ষণ নিয়ে শঙ্কা জেগেছে মালিকদের মধ্যে। অন্যদিকে ঈদের বাড়তি চাপ সামলাতে এবারও পুরোপুরি প্রস্তুত নয় সিইটিপি। বিস্তারিত দেওয়ান ইমনের রিপোর্ট। এবার সাভারের ট্যানারি শিল্পের কারখানাগুলোতে 1 কোটির বেশি কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবেন মালিকরা, কিন্তু লবণের চড়া দামের কারণে শঙ্কায় রয়েছেন তারা। কিছুদিন আগেও যে লবণ ছিল 700 টাকা বস্তা, সে লবণের দাম ছাড়িয়েছে 1000 টাকা। এছাড়াও বড় দুশ্চিন্তার কারণ লোডশেডিং। ট্যানারি মালিকদের চাওয়া ন্যায্য দামে লবণ আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। কিছু অসাধু ব্যবসায়ী যখন কোরবান আসে তখন হঠাৎ করে ওরা একটা সিন্ডিকেটের মতো হইয়া ওরা লবণের দামটা বৃদ্ধি করে দেয়। বিদ্যুতের সাথে আমাদের সাথে একটা কথা হয়েছে, বলছে যে ঈদের সময় আমাদের বিচ্ছিন্ন বিদ্যুৎ দিবে এবং কোনো বিদ্যুৎ যাবে না, ওই রকম একটা আমাদের আশ্বাস দিয়েছে এরা। এখন ঈদের ভিতরে বোঝা যাবে যে কি করে এরা। এখানে ডাম্পিং ইয়ার পরিস্থিতি হয় নাই, তা আমাদের সিডিবি আমাদের পুরো কমপ্লিট হয় নাই। আমাদের এই ইউরোপের বার আমাদের দেশে আসে না, আমরা এই শুধু চায়না বার নিয়ে আমরা ইউরোপে আছি। সাভার চামড়া শিল্পনগরীতে এবছর 1.5 শতাধিক ট্যানারি কারখানা সচল থাকার সম্ভাবনা রয়েছে। বিপুল পরিমাণ চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে মেশিনারিজ মেরামত, বাড়তি লোকবল থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সেরেছে কারখানাগুলো। ঈদ উপলক্ষে ট্যানারি পরিষ্কার এবং যে মেশিন পাঠাতে সেগুলো পরিষ্কার করাইতেছে, যেগুলো নষ্ট হতে সার্ভিসিং করাইতেছে, যাতে ঈদের সময় তাতে নতুন চামড়া আসবে, যাতে কোনো সমস্যা না হয়, যাতে চামড়ার কাজটা খুব সুন্দরভাবে করা যায়। এভাবে যত মাল আছে কমপ্লিট করে রাখতে হবে, এই পুরান মাল সব সাপ্লাই দিতে হবে, নতুন মাল আইনা স্টক দিতে হবে। ঈদ এলেই সিন্ডিকেটের মাধ্যমে লবণের দাম বাড়ানোর কারণে বিপাকে পড়েন ট্যানারি মালিকরা। তবে এবার ট্যানারি মালিকদের সরাসরি মিল থেকে লবণ সংগ্রহের ব্যবস্থা করে দিচ্ছেন বিসিক। অন্যদিকে এবছরও ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি ঈদের বাড়তি চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত নয়। যাদের লবণের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করেছি, যে ইতিমধ্যে আমাদের নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং যারা নিজেরা সরাসরি আসছেন তাদেরকে আমরা মিলের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, যেন তারা সরাসরি ওখান থেকে যোগাযোগ করে লবণটা নিয়ে আসতে পারে। ওভারলিং করে আমরা সিটিপির ক্যাপাসিটিটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি আপনার শিল্প মন্ত্রণালয় এবং বিসিক যেটা করছে যে ঈদের পরে 2 সপ্তাহ যদি ঢাকার বাইরে থেকে চামড়া না আসে, সেই ক্ষেত্রে আপনার ইটিপির উপর বাড়তি চাপটা কমে আসবে। সাভার ট্যানারি শিল্পে এবার 1.5 শতাধিক কারখানায় 1 কোটি 5 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্দেরগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ৯ মাস পেরিয়ে গেলেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ফারুক। মাস 4 মাস 5 6 7 8 9 মাস অতিবাহিত হলো, এখনো কেন নির্বাচনের তারিখ রোড ম্যাপ দেওয়া হচ্ছে? তাই জনগণের মাঝে এই মিতালি মার্কেটের সকল পর্যায়ের ক্রেতা দোকানদার সবার কাছে প্রশ্ন, আপনাকে চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয় নাই। 3 মাস যদি শাহাবুদ্দিন নির্বাচন করতে পারে, আপনি কেন 9.5 মাসে পারছেন না? পবিত্র ঈদুল আজহা উৎসব সামনে রেখে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রয়েছেন সহকর্মী তন্দ্রা তারণ্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তন্দ্রা, ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, যাত্রীরা কি বলছেন আমাদের জানাবেন। স্নিগ্ধা, আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 11টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে এবং আন্তনগর ট্রেন বলা যায় যে মোট 9টি ছেড়ে গিয়েছে এবং লোকাল ট্রেন যেগুলো রয়েছে সেগুলো প্রায় 3টির মতো এখন পর্যন্ত ছেড়ে গেছে। এবং এখন পর্যন্ত যেটি জানা গেছে যে এখন পর্যন্ত কিন্তু কোনো রকমেরই শিডিউলের তারতম্য ঘটেছে বা কোনোভাবে কোনো ট্রেন দেরি করে ছেড়েছে এমন ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। যদিও যদি একটু বলে রাখি যে গতকালকে তুলনায় কিন্তু আজকে যদিও এখানে যাত্রীর সংখ্যা একটু বেশি এবং ঈদ যাত্রায় যারা রয়েছেন তাদের কিন্তু আজকে দিনের কিন্তু লোকজন এখানে আমরা বেশি দেখতে পাচ্ছি। যারা ঘরমুখী মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু আজকে এখানে কোলাহল দেখা যাচ্ছে এবং পুরো স্টেশন জুড়ে কিন্তু এখানে যাত্রীরা রয়েছেন। এবং পাশাপাশি যদি একটু বলি যে আরো যে কিছুক্ষণের মধ্যে বা 10টা নাগাদ থেকে কিন্তু আরো একটি আন্তনগর ট্রেন এখান থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে এবং এখন পর্যন্ত এই আজকের ট্রেনে যারা বাড়ি যাচ্ছেন ঘরমুখী যারা রয়েছেন তারা কিন্তু প্রায় আরো 7 থেকে 8 দিন আগে থেকে কিন্তু তারা হচ্ছে আজকের এই যাত্রার টিকিট কেটেছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু আজকে তারা বাড়ি যাচ্ছেন। এবং আমরা একটু চেষ্টা করবো একজনের সাথে একটু কথা বলার, যে আসলে ভাইয়া একটু কথা বলি, সেটা হচ্ছে যে আসলে কেমন লাগছে এই যে ঈদে বাড়ি যাচ্ছেন, অনুভবটা কেমন লাগছে? অনুভূতি খুবই ভালো, আমাদের ঈদে বাড়ি যাচ্ছি, এবার আমরা খুব সহজে টিকিটটি কাটতে পেরেছি, অনলাইন থেকে টিকিটটি কেটেছি, অনুভূতি খুবই ভালো। টিকিট কাটার ক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা বা ভোগান্তিতে পড়তে হয়েছে কি? না, ভোগান্তিতে এবার অতটা পড়তে হয়নি। প্রতিবার যেমন দেখা যায় যে 2-1 মিনিটের ভিতরে টিকিট শেষ হয়ে যায়, কিন্তু এবার এতটা ভোগান্তি পড়তে হয়নি, টিকিটটা আমরা পেয়েছি ভালোভাবে। যেমনটা বলছিলেন যে এবার কিন্তু আসলে ভোগান্তি যাত্রীরা কিন্তু বলছেন যে তাদের জনভোগান্তি কিন্তু এবার কিছুটা হলেও তারা বলছেন যে লাঘব হয়েছে এবং যেহেতু এবারও কিন্তু অন্যান্যবার তুলনায় যাত্রীর সংখ্যা বেশি, তবে এবার কিন্তু তারা আগে ভাগে টিকিট কেটেছেন এবং টিকিট কেটে কিন্তু তারা তাদের ঘরমুখী যারা রয়েছেন তারা কিন্তু খুব চাচ্ছেন যে আসলে আগে ভাগেই যেন বাড়ি যায়, যাতে শেষ সময়ে যে ভিড় আছে সেটি যেন এড়ানো যায়, সেই জন্য কিন্তু তারা আগে ভাগেই তারা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য টিকিট কেটেছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আপু, এই যে বাড়ি যাচ্ছেন আসলে অনুভূতিটা কি, কেমন লাগছে আসলে বাড়ি যাচ্ছে? আসলে অনুভূতিটা অন্যরকম, আগে থেকে টিকিট কাটছে অনলাইনের জন্য আর কি, ঝামেলা হয়নি আমাদের। এই যে যাত্রীরা যেমনটা বলছেন যে আসলে তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবেন এবং এই যে তাদের যে আগেভাগে টিকিট পেয়েছেন তারা এবং তারা বাড়ি যেতে পারছেন, এটির জন্য কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। এবং এখন পর্যন্ত বলা যায় যে রেলওয়ে স্টেশনে কিন্তু ট্রেন যে কয়েকটি এখন পর্যন্ত সকাল থেকে ছেড়ে গিয়েছে কোনোটি কিন্তু শিডিউল বিপর্যয় হয়নি এবং আশা করা যাচ্ছে যে পরবর্তী যে ট্রেনটি যাবে অর্থাৎ 9:45 একটি ট্রেন আছে এবং 10টা নাগাদ যে ট্রেনটি রয়েছে সেই ট্রেন দুটিও তারা বলছেন, রেল কর্তৃপক্ষ বলছেন যে যথাসময়ে তারা চেষ্টা করবেন ছাড়ার। তো এই ছিল আমার কাছে রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। স্নিগ্ধা। তন্দ্রা তারণ্য, ধন্যবাদ আপনাকে।
শনিবার বিকেলে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে চোর সন্দেহে রাকিবুল ইসলাম বিপ্লব নামের এক যুবককে গাছের সঙ্গে পা বেঁধে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। রোববার ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শার্শা থানা পুলিশ রাকিবুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং ঘটনার সঙ্গে জড়িত 7 জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। রাকিবুল জানান, পথের মধ্যে একটি বাইসাইকেল সরিয়ে রাখছিলেন তিনি। হঠাৎ লোকজন তাকে চোর সন্দেহে মারধর শুরু করে। এরপর তাকে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়। ঘটনার পর থেকে তিনি ভয়ে লুকিয়েছিলেন। পিটাইছে, রড দিয়ে পিটাইছে, এই যে হাত ফেটে গেছে, আঙুলটাও ফেটে গেছে, আমার বুকের হাড় ভেঙে গেছে। শুধু আমার অপরাধটা ছিল ওই গোলের ভিতরে দিয়ে সাইকেলটা সরাইয়ে আমি প্রসাব করতে যাব, এই আমার অপরাধ। সাইকেলটার গায়ে হাত দিতে। পরিকল্পনাহীন নগরায়ন আর নিয়ম না মানার সংস্কৃতিতে দিন দিন যানজটে নাকাল বরগুনা শহর। পার্কিংয়ের জায়গা ছাড়াই গড়ে উঠেছে মার্কেট, বহুতল ভবন। সড়কের উপর দাঁড় করানো হচ্ছে যানবাহন, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। তবে বিধি বহির্ভূতভাবে গড়ে ওঠা ভবনগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। রিয়াজ আহমেদ মুছার তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। 90-এর দশকে নির্মাণ করা হয় বরগুনা পৌর মার্কেট। তবে এখানে নেই কোনো পার্কিং জোন। মার্কেটের ক্রেতা ও ব্যবসায়ীদের অভিযোগ, পরিকল্পনাহীনভাবে নির্মাণ করা হয়েছে এই মার্কেট। এ কারণে বাধ্য হয়ে যানবাহন রাখতে হচ্ছে রাস্তার উপর। এতে রাস্তার একাংশ দখল হয়ে যাওয়ায় শহরে বাড়ছে যানজট। শুধু এই একটি ভবন নয়, নিয়ম নীতির তোয়াক্কা না করে শহরে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এতে ভোগান্তির শেষ নেই পথচারীদের। মেইন রাস্তা থেকে আরম্ভ করে ভিতরে যতগুলো রাস্তা আছে, যতগুলো মার্কেট আছে, ম্যাক্সিমাম মার্কেটের মালিকানা তাদের নিজস্ব। এই নিজস্ব মালিকানা যারা আছে তারা কিন্তু কোনো গাড়ির পার্কিং রাখে নাই। আমাদের এখানে পার্কিং কোনো জায়গা নেই, যার কারণে পার্কিংয়ের জন্য যে গাড়ি রাখা হয় তারপরে স্পেস থাকে না, কাস্টমার উঠতে পারে না, একটা রিক্সা রাখতে পারে না। কাস্টমারের ভোগান্তি প্লাস দোকানদারদেরও ভোগান্তি। পার্কিং না থাকার কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষ আসা যাওয়ার প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের খুব কষ্ট হইতেছে এবং জনসাধারণ চলাফেরা করতে কষ্ট হইতেছে। রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তারা যাইতে পারতেছে না। এগুলো দেখার মতো মনে হয় কেউ নাই, এরকম একটা পরিস্থিতি বর্তমানে চলতে আছে বরগুনা শহরে। ট্রাফিক বিভাগ বলছে, অবৈধ পার্কিং ঠেকাতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। অন্যদিকে পরিকল্পনা বহির্ভূত স্থাপনা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। যে অংশটাতে যানজট হয়, বিশেষ করে মাছ বাজার থেকে মিজান টাওয়ার অবধি, আমরা খুব আমাদের সদস্য যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত যেসব অবৈধ পার্কিং আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। দেখেছি যে ইতিপূর্বে অনেকগুলো প্ল্যান বহির্ভূত অনেক ভবন গড়ে উঠেছে, তো সেইগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ব্যবস্থা নেওয়ার আশ্বাস থাকলেও বাস্তব পরিবর্তনের অপেক্ষায় বরগুনার সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।